কেউ ভাবেনি যে পরিস্থিতি এতটা ঘোলাটে হবে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন ড্রোনের গুঞ্জন আর মিসাইলের শব্দ যেন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। উপসাগরীয় অঞ্চল কাঁপছে, একটার পর একটা হামলা হচ্ছে, কিন্তু এই সব কিছুর ভেতরে একটা খবর এমনভাবে ভেসে উঠেছে যেটা শুনলে চমকে উঠতে হয়। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি সত্যি নির্দেশ দিয়েছেন দেশ থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নিতে? খবরটা যখন প্রথম কানে আসে তখন অনেকেই বিশ্বাস করতে পারেননি, কারণ সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক দশকের পর দশক ধরে এতটাই গভীর যে এমন একটা পদক্ষেপ কল্পনা করাও কঠিন ছিল। কিন্তু এখন সময় বদলেছে। মধ্যপ্রাচ্যের মাটিতে যে খেলা চলছে সেখানে প্রতিটি চাল হিসাব করে ফেলতে হচ্ছে, আর এই হিসাবের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু যা সামনের দিনগুলোতে পুরো অঞ্চলের চেহারা বদলে দিতে পারে। ইরান আর ইসরায়েলের দ্বন্দ্ব নতুন কিছু নয়, কিন্তু এবার ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, সেটা আগের যে কোনো সময়ের চেয়ে আলাদা। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি দাবি করেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ২৭টি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এই দাবি সত্য নাকি মিথ্যা সেটা স্বাধীনভাবে যাচাই করা সহজ কথা নয়। কিন্তু একটা জিনিস পরিষ্কার যে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এখন ভয়ঙ্কর রকম নাজুক। কোনো দেশই নিশ্চিত নয় যে পরবর্তী হামলা কোথায় হবে। এই অনিশ্চয়তাই সবচেয়ে বড় ভয়ের জায়গা। ইরানের ড্রোন আর মিসাইল হামলার তালিকায় শুধু ইসরায়েল নয়, বরং উপসাগরীয় বহু দেশ এখন সেই তালিকায় জায়গা করে নিয়েছে। সৌদি আরব আছে, কাতার আছে, কুয়েত আছে, আরব আমিরাত আছে, বাহরাইন আছে। প্রতিটি দেশে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে দিনের পর দিন। মানুষ জানতে চাইছে তাদের সরকার কি তাদের রক্ষা করতে পারবে, নাকি অন্য কারো যুদ্ধের মূল্য দিতে হবে। এই প্রশ্নগুলো এখন রাস্তায় রাস্তায় ঘুরছে। এখানে একটা প্রশ্ন খুব ভালো করে বুঝতে হবে। ইসরায়েলে যখন ইরানের মিসাইল বৃষ্টি হয় তখন সেখানে বহু স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে। আয়রন ডোম আছে, ডেভিড স্লিং আছে, আরও মিসাইল ডিফেন্স সিস্টেম আছে। যুক্তরাষ্ট্র সরাসরি এবং পরোক্ষভাবে এই পুরো প্রতিরক্ষা কাঠামোকে সহায়তা করছে। ফলে ইসরায়েলের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে সীমিত রাখা সম্ভব হচ্ছে। মিসাইল আসছে ঠিকই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো আকাশে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু উপসাগরীয় দেশগুলোর ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ উল্টো। সেখানে একই মাত্রার প্রতিরক্ষা কাঠামো নেই। বিশেষ করে শাহেদ সিরিজের মতো স্বল্পগতির কিন্তু অত্যন্ত কার্যকর ড্রোনগুলো অনেক ক্ষেত্রে কোনো প্রতিরোধ ছাড়াই লক্ষ্যবস্তুতে আঘাত হানছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক অবকাঠামো, ক্ষতিগ্রস্ত হচ্ছে বাণিজ্যিক স্থাপনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে জ্বালানি খাত, আর তেল এবং গ্যাস রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য এটা যে কতটা বড় ধাক্কা সেটা বলে বোঝানোর দরকার নেই। তাহলে প্রশ্ন আসে, যুক্তরাষ্ট্র কি তার মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সমানভাবে সক্রিয়? ইসরায়েলের জন্য যতটা তৎপর উপসাগরীয় দেশগুলোর জন্য কি ততটাই? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বোঝা যায় যে সৌদি আরবের ভেতরে একটি কৌশলগত পুনর্বিবেচনার আভাস পাওয়া যাচ্ছে। কেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান হয়তো ভাবছেন যে নিজের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সম্পর্কটা বুঝতে হবে। এই সম্পর্ক দীর্ঘদিনের এবং বহুমাত্রিক। দুই দেশের মধ্যে রয়েছে উন্নত প্রযুক্তির আদান প্রদান, রয়েছে গোয়েন্দা তথ্যের বিনিময়, রয়েছে প্রতিরক্ষা সহযোগিতার গভীর বন্ধন। শুধু সামরিক সহায়তা নয়, বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তি খাতে, জ্বালানি খাতে, প্রতিরক্ষার সরঞ্জামে, ওষুধের সেবা খাতে দুই দেশের লেনদেনে ব্যাপক। কৌশলগত দৃষ্টিকোণ থেকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য শুধু একটি মিত্র দেশ নয়, ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক প্রভাব বজায় রাখার একটি কার্যকর কেন্দ্র। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে সরাসরি বিপুল সংখ্যক মার্কিন সৈন্য না রেখেও প্রভাব বিস্তারের ক্ষেত্রে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ ভরসাস্থল। এতে করে কম ঝুঁকি নিয়েও কৌশলগত সুবিধা পাওয়া যায়। কিন্তু এখানে একটা বিপজ্জনক দিক আছে যেটা নিয়ে কেউ খুব বেশি কথা বলতে চায় না। উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি না থাকা মানেই সেই দেশের সম্ভাব্য টার্গেটে পরিণত হওয়া। ইরান যদি প্রতিশোধমূলক নীতি গ্রহণ করে তবে এসব ঘাঁটি এবং আশপাশের অবকাঠামো সরাসরি ঝুঁকির মুখে পড়ে। আর ইরানের ঘোষিত নীতির একটি দিক হলো অত্যন্ত স্পষ্ট, নিজেরা নিরাপদ না থাকলে প্রতিপক্ষকেও নিরাপদ থাকতে দেবে না। এই কৌশলের অংশ হিসেবেই তারা ড্রোন আর মিসাইল হামলার মাধ্যমে চাপ সৃষ্টি করছে বলে ধারণা করা হচ্ছে। এতে সরাসরি যুদ্ধ ছাড়াই প্রতিপক্ষের অর্থনীতিকে ধাক্কা দেওয়া সম্ভব, জনমনে অস্থিরতা তৈরি করা সম্ভব, আর সেটাই হচ্ছে। এখন ভাবুন, এই পুরো পরিস্থিতির জন্য সৌদি যুবরাজ যদি সত্যি মার্কিন ঘাঁটি সরানোর নির্দেশ দিয়ে থাকেন তাহলে সেটি শুধু একটি সামরিক সিদ্ধান্ত নয়, এটি একটি বার্তা, একটি শক্তিশালী বার্তা। সৌদি আরব নিজস্ব নিরাপত্তা কাঠামোকে আরও স্বনির্ভর করতে চায়, সরাসরি সংঘাতের কেন্দ্রে থাকতে চায়, অন্য কারো যুদ্ধে নিজেদের মাটিকে রণক্ষেত্র বানাতে দিতে রাজি নয়। এই বার্তাটি যদি সত্যি হয় তাহলে এর কৌশলগত অর্থ অনেক গভীর। যদি মার্কিন ঘাঁটি সীমিত বা সরিয়ে নেওয়া হয় তাহলে একটা আশ্চর্য জিনিস ঘটতে পারে। ইরানের হামলার যুক্তি কমে যেতে পারে। কারণটা সোজা, সরাসরি মার্কিন সামরিক উপস্থিতি না থাকলে সৌদি ভূখণ্ডকে লক্ষ্যবস্তু বানানোর কূটনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে। কেন আক্রমণ করবে, কাকে আক্রমণ করবে, এই প্রশ্নগুলোর উত্তর এখনই ইরানের পক্ষে দেওয়া কঠিন হবে।
একই সঙ্গে সৌদি আরব আঞ্চলিক শক্তি হিসেবে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে মনোযোগ দিতে পারবে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে পারবে। তবে একটা কথা না বললেই নয়, এই পদক্ষেপ মোটেও ঝুঁকিমুক্ত নয়। তাহলে তাৎক্ষণিকভাবে একটা নিরাপত্তা ঘাটতি তৈরি হতে পারে, সেই ঘাটতি পূরণ করতে সময় লাগবে, সেই সময়টা ঝুঁকিপূর্ণ হতে পারে। আবার অন্যদিকে মার্কিন ঘাঁটি সরানো মানেই কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নয়, সম্পর্কের কাঠামো পুনর্গঠন হতে পারে, নতুন শর্তে নতুন আঙ্গিকে দুই দেশের বোঝাপড়া হতে পারে। হয়তো সেটাই সৌদি আরব চাইছে, সরাসরি সামরিক উপস্থিতি নয়, বরং দূর থেকে সহযোগিতার একটি নতুন মডেল। সব মিলিয়ে সৌদি যুবরাজের এই সম্ভাব্য নির্দেশ মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি কেবল একটি সামরিক স্থাপনা সরানোর বিষয় নয়, এটি আঞ্চলিক কূটনীতির নতুন অধ্যায়, নিরাপত্তার নতুন সমীকরণ, অর্থনীতির স্থিতিশীলতার নতুন হিসাব। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রতিটি সিদ্ধান্তই বহুস্তরীয়, একটা সিদ্ধান্ত নেওয়া হলে তার প্রভাব ছড়িয়ে পড়ে 10টা দিকে। সৌদি আরব যদি সত্যি এই নতুন কৌশল গ্রহণ করে থাকে, তবে ভবিষ্যতে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এই তিন পক্ষের সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এখন প্রশ্ন একটাই, এই উত্তেজনার আবহে কূটনীতি কি কার্যকর ভূমিকা রাখবে, নাকি সংঘাত আরও বৃহত্তর আকার নেবে? উত্তরটা এই মুহূর্তে কারো কাছেই নেই, আর সেটাই সবচেয়ে ভয়ের জায়গা। কারণ মধ্যপ্রাচ্যে যখন কেউ জানে না পরবর্তী পদক্ষেপ কী হবে, তখন যে কোনো কিছুই ঘটতে পারে, তা যে কোনো কিছুই হতে পারে।